আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আপনাদেরকে নতুন আর একটা ভিডিও দিয়ে শুরু করলাম। আজকে আমি ইলিশ মাছ আর কচুরমুখী দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করছি। আর এটা আমি শুধু এই ইলিশ মাছ রান্না করি কি দিয়ে সেটা আপনাদেরকে বলবো, কারণ ইলিশ মাছ এভাবে না রান্না করলে স্বাদ লাগে না। আমি দেখেছি অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে, তবে ইলিশ মাছের প্রকৃত মশলা হচ্ছে এটা আমি মায়ের কাছ থেকে শুনেছি যে শুধু ইলিশ মাছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ এই তিনটা মশলা ছাড়া আপনার অন্য কোনো কিছু ইউজ করলে ওইভাবে স্বাদটা, ঘ্রাণটা পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি অন্য বিভিন্ন মশলা না দিয়ে, শুধু সরিষা ইলিশের ক্ষেত্রে একটু অন্যান্য মশলা দেওয়া লাগে, জিরা, যেমন জিরা, রসুন এগুলো হয়তো দেয়, কিন্তু আমি বিশেষ করে শুকনো মরিচের গুঁড়া, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজটা বেশি দেই। এটা হচ্ছে আমার শুধু মশলা, আর কোনো কিছু তেমন ওইভাবে বাইরের মশলা ইউজ করি না। এই তিনটা দিয়ে আমি সবসময় ইলিশ মাছ রান্না করি। সব ধরনের তরকারিতে আমি ইলিশ মাছ দিয়ে যে ধরনেরই তরকারি রান্না করি না কেন, আমি সবসময় এই তিনটা জিনিসই ইউজ করি। তো কচুরমুখীর তরকারিটা আমি রান্না করছি, এভাবে খেয়ে দেখবেন, মজাই আলাদা। আর ঘ্রাণ তো অনেক, ঘ্রাণ পুরো রুম ভরে যাবে। আমি আজকে আমার ভিডিওতে শেষের দিকে একটা আমার যে কাজ করি বা সেলাইয়ের জন্য যে কাপড়গুলো আনি বা যেভাবে হোক থ্রি পিসগুলো কীভাবে কী সমস্যা তৈরি হয়েছে সেগুলো আমি আপনাদের এই পুরো ভিডিওতে শেষের দিকে দেখাবো। তো আসলে আমরা বিজনেস করতে গেলে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয়, অনেক কিছু ফেস করা লাগে। মহিলা মানুষ, যদি আপনি একা হন তো আরও সমস্যা। তো আমিও মনে করি অনেক সময় আমার বিজনেসের ক্ষেত্রে আমি নিজেই মেনটেন করি সব কিছু, কারণ আমার হাজব্যান্ড ওইভাবে আমাকে বিজনেসে সহায়তা করে বললে ভুল হবে। আমি নিজে প্রচেষ্টা করে বিজনেসটা দাঁড় করাই, সে আমাকে কখনো এটাই হেল্প করে না। কারণ আছে না, অনেকে ওয়াইফকে কিন্তু তার হাজব্যান্ড হেল্প করে, কিন্তু আমার হাজব্যান্ড এই বিষয়টা নিয়ে কখনো তার আগ্রহ নেই, এবং ওই বিষয়টাকে সে কখনো কেয়ার করে বলে মনে হয় না। এটা সম্পূর্ণ আমি নিজের খুশিতে করি, এবং দেখা যাচ্ছে আমার যেটা প্রফিট থাকে সেটাও আমি অনেকটা বাচ্চাদের কাজে খরচ করি। তো যা করবেন না কেন অবশ্যই নিজে কিছু হাতে রাখার চেষ্টা করবেন, কারণ দিন শেষে অনেক ফ্যামিলি আছে, দেখবেন অনেক মেয়েরা আছে বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতে পারে না যে আমাদেরকে কি করা উচিত। আমি যখন অনেক সময় মন খারাপ করি, প্রকৃতির কাছে এসে মনটাকে শান্ত করি। অনেক সময় আমার কষ্ট লাগে যে আসলে এত কষ্ট করি কাদের জন্য, কে এর কষ্টের মর্ম বোঝে। তখন প্রকৃতিকে এসে জিজ্ঞেস করি, প্রকৃতি আমার মনটাকে একটু ঠান্ডা করে। তাই আমি এখানে সবসময় এসে বসি, ভালো লাগে। আসলে প্রকৃতির ছোঁয়া সব কিছুকে ভুলিয়েই দেয়। তো আমি ড্রেসের কাপড় যেগুলো স্কুলের এই যে কিছু না আনি, আর এই যে একটা আমার হাতের কাজ করা একটা ওড়না আছে, আসলে সময় বের করে নেওয়া অনেক কষ্টর। এগুলো অনেকে হয়তো সময় ধৈর্য নিয়ে পারে, আমি এখন আর এটা করতে পারছি না। এই যে থ্রি পিসগুলো দেখুন, এমন জায়গায় সমস্যা দেখা দিয়েছে যে সমস্যার কারণে থ্রি পিসটা আমি বিক্রি করতেই পারতেছি না। এমন প্রবলেম পড়তে হয়, এই কিছু জিনিস নিয়ে এখন আমাকে আবার টাকা খরচ করে যে যাইতে হবে যেখান থেকে আমার থ্রি পিসটা, কারণ ওদের কাছে পাঠানোটা একটু সমস্যা। কারণ আমি এই কাপড়টা দূরের থেকে আনা হয়েছে, আমার এলাকার থেকে অনেক দূরে গিয়ে এই জিনিসটা দিয়ে আসতে অনেক ঝামেলা। তাই আমি চিন্তা করছি নিজে গিয়ে চেঞ্জ করে আনবো। এই থ্রি পিসটা আমি ওই দুটো থ্রি পিসই আমি বিক্রি হয়ে গিয়েছিল, বিক্রি হওয়ার পরেও ফেরত নিয়ে আসছে তারা, কারণ খোলার পরে দেখে যে অবস্থা, তাতে থ্রি পিস পরার থেকে
কোনোভাবে মানে তাদের থ্রি পিস বানানোও যাবে না, পরাও যাবে না। এই সালোয়ারের সমস্যা, প্রচুর সমস্যা সালোয়ারটায়। জামায় একটু কম প্রবলেম, অন্যগুলোয় আবার জামায় প্রবলেম দেখা দিয়েছে। দেখুন এই যে কোথায় একটা ছিদ্র, এমন বড় ছিদ্র। তা আমি চিন্তা করি যারা এগুলো ভাঁজ করার সময় তোরা কেন এই জিনিসগুলো ফলো করবি না, যেহেতু এগুলোর জন্য অনেক সমস্যা পড়তে হয়। এই সালোয়ারটা কোনোভাবে তো করা যাবে না, তাহলে এগুলো দেখে শুনে যদি তারা প্যাকিং না করে, তো এই কারণে আমি বলবো যে মাধবদী বা নরসিংদীর থেকে গাউসিয়া থেকে কাপড় আনলে একটু সতর্কভাবে আনার চেষ্টা করবেন। আমি মানে এত বড় ধরা এই পর্যন্ত খাই নেই। এবারে যতটা আমি এই কাপড়ে আমি প্রবলেম ফেস করতেছি। এই জামাটাও অনেক দামি একটা সিকোয়েন্সের কাজ করা জামা। এই জামাটাও একজন পছন্দ করছে, কিন্তু মানে একজনের কাছ থেকে হয়তো 8,000 টাকার মাল অর্ডার করছিলাম। তো 8,000 টাকার যদি আমার 4,000 টাকার কাপড়ই নষ্ট থাকে, তাহলে এইভাবে আমি বিজনেস কেমনে রাখবো ধরে? দেখুন এই জামাটার কত সুন্দর একটা, এখানে এই যে কত বড় দুটো ছিদ্র এবং কাপড়ে দাগ পড়ছে। তো এত ভালো একটা ড্রেস যদি আমাকে এভাবে করতে হবে। আর এই যে গস কাপড়ের ভিডিও দিয়েছিলাম, যে আপনারা যদি ওই যে পেডি যে কাপড়গুলো কিনবেন, ঠিক পেডির মধ্যে এরকম মাঝখানে জোড়া থাকবে, দুই সাইডে এমনভাবে কাপড় থাকে না, এটা দিয়ে আপনি একটা প্যান্ট ভালোভাবে করতে পারবেন। বা বাচ্চাদের জামা করতে গেলেও তো মানে ওই যে কেটে জোড়া দিয়ে অনেক করে সমস্যা থাকে, তারপরেও করতে হবে। যদি আপনি সেলাইয়ে দক্ষতা থাকে বা আপনার ভালো মেধা খাটায় বাচ্চাদেরটা করতে পারেন, তাহলে কাপড়টা কাজে লাগাতে পারবেন। আর না হলে কাউকে আপনার একদম স্বল্প মূল্যে দিয়ে দিতে হবে, যে নিয়েও আপনার কাজ করতে পারবে কতটুকু জানি না। এটা যারা সেলাইয়ের কৌশল জানে তারা হয়তো এটা পারবে। ওই যে দেখা যাচ্ছে আমি বাচ্চাদের ডিজাইন দিয়ে জামাগুলো তৈরি করি বিধায় মোটামুটি আমার লসটা কম করে আমি চালিয়ে দিতে পারি। তো এভাবে আপনারা আপনাদের যেভাবে পারেন চালানোর চেষ্টা করবেন। এই থ্রি পিসটাও আমার প্রবলেম একটু, ওই যে ওনার তিল কেমন সমস্যা। যাই হোক, ভালো থাকবেন সবাই।